এবারে মঞ্চে আসতে অনুরোধ করব বৈদ্যবাটি বনমালী মুখার্জি ইনস্টিটিউশন থেকে সুপ্রসন্ন ঘোষ, অহন দাস। তোমাদের বিষয় ইউজ অফ মোবাইল ফোনস এনহ্যান্সেস নলেজ। পক্ষে বলবে সুপ্রসন্ন ঘোষ এবং বিপক্ষে অহন দাস। নমস্কার, আমি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন মানে আয়োজিত যে বিতর্ক প্রতিযোগিতা শ্রীরামপুর বেতার মিডিয়া নেটওয়ার্ক, আমার সহপাঠী শ্রী সুপ্রসাদ উনি বললেন পক্ষে, অর্থাৎ মুঠোফোন জ্ঞানের প্রসার ঘটায়, কিন্তু আমি পুরোপুরি মত দিতে পারছি না, তাই আমি তার বিপক্ষে, অর্থাৎ মুঠোফোন জ্ঞানের প্রসার ঘটায় না। এই বিষয়ে আমি কিছু বলতে চাই। আমি শুরু করছি। মোবাইল ফোনের ব্যবহার সভ্য জীবনের একটা অপরিহার্য ব্যবস্থা হয়ে উঠলেও ক্ষতির দিকও রয়েছে। মোবাইল ফোনে বেশি কথা বলা বা বেশিক্ষণ ব্যবহার করা ঠিক নয়। বর্তমানে 8 থেকে 80 বছরের সবাই মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়েছে, যেটা ঠিক নয়। মোবাইল ফোনে অনান্তর কথা বলা, গেম খেলা বা SMS করা, যেটা ঠিক নয়। আজকে এই মোবাইল ফোনে বাজে ছবি আসছে, এইসব দেখে বাচ্চাদের মস্তিষ্কের বিপদ হতে পারে। তার চেয়েও বড় কথা হলো যে এই মোবাইল ফোনের কর্ড লাগিয়ে রাস্তা পার করা হওয়া বা গাড়ি চালানো, যেমন যে গাড়ি চালাতে পারে না তার সাথে স্টিয়ারিং ধরে দিয়েছে, এইরকম তার তো নিশ্চয়ই অ্যাক্সিডেন্ট হবে। সেই রকমই ফোনে কথা বলতে বলতে গাড়ি চালানো বা রাস্তা পার করা হওয়া বা রেল লাইন পার করা হওয়া, এইসব হচ্ছে বিপদের কারণ এবং তার অ্যাক্সিডেন্টও হতে পারে। সবশেষে আমি বলতে চাইছি, বিজ্ঞানীরা সমীক্ষা করে গেছেন যে মোবাইল ফোন বেশিক্ষণ থাকলে আমাদের ক্যান্সারও হতে পারে। এই বলে আজকে আমি শেষ করছি। নমস্কার। It is essential that we realize once and for all that man is more of a sex creature than a moral creature. The former is inherent and the other is grafted on. ইমামুলকে এই উক্তিটি আজকে এই বর্তমান বিতর্ক বিষয়ের সঙ্গে অত্যন্ত সংগতিপূর্ণ। গুড আফটারনুন এভরিবডি। আজকে আমি তনিষ্ঠা কর্মকার, 10ম শ্রেণীর তনিষ্ঠা কর্মকার, শ্রীরামপুর গার্লস হাই স্কুল থেকে বলছি। আমি সেক্স এডুকেশন ইজ এসেনশিয়াল ইন দ্য স্কুল লেভেল টিচিং এর পক্ষে আমি আমার মন্তব্য পেশ করছি। জীবনে বড় হয়ে ওঠার সময় 10 থেকে 19 বছর বয়সটা খুবই বিভ্রান্তিকর। এই বয়সটায় শরীরের বিভিন্ন ধরনের পরিবর্তন আসে, যার অর্থ আমরা বুঝতে পারি না এবং অনেক সময় আমরা আশঙ্কিত হয়ে পড়ি এবং বিপর্যয় বোধ করি। এই সময়টা কাটিয়ে তোলার জন্য আমাদের বাবা মারাও আমাদের সাহায্য করতে পারে না। আসলে ওনারাও কুণ্ঠা বোধ করে
শিক্ষক শিক্ষিকাদের কথাবার্তাকে একটু বেশি মান্য দেয়। সুতরাং স্কুলে যদি আমরা সুষ্ঠু এবং বিজ্ঞানসম্মতভাবে এই সেক্স এডুকেশন যদি চালু করি, তাহলে আমি নিশ্চিত কিশোর কিশোরীরা তাদের এই যন্ত্রণা থেকে অনেকটা মুক্তি পাবে। আর এই সেক্স এডুকেশন স্কুলে, এই কম্প্রিহেনসিভ সেক্স এডুকেশনের অনেকগুলি সুনির্দিষ্ট ভূমিকা আছে। যেমন কিশোর কিশোরীরা তাদের বিপরীত লিঙ্গের প্রতি সহকর্মী এবং সহযোগিতা প্রদর্শন করতে পারবে, এবং আশা করি সমাজে এই নারী নির্যাতন এবং যৌন হেনস্থা অনেক হ্রাস পাবে। আর হয়তো বা কোনো নারীকে নির্ভয়া অভয়ের হাত থেকে, এই অভিশাপের হাত থেকে মুক্তিও পেতে পারে তারা। আবার আমরা যে দেখি যে ট্রান্সজেন্ডার, বাইসেক্সুয়াল, হোমোসেক্সুয়াল, লেসবিয়ান, গে, এদের প্রতি আমরা অনেক কিছু বুঝতে পারবো এবং আমরা অনেক সহমর্মী হয়ে উঠতে পারবো। এবার আমি তত্ত্ব ছেড়ে একটু তথ্যে আসি। সেরকম এই সেক্স এডুকেশন প্রথম চালু হয় 1994 খ্রিস্টাব্দে সুইডেনে, তারপর 1973 খ্রিস্টাব্দে আপনার ফ্রান্সে, এবং তারপর অনেক বছর পর নেদারল্যান্ডসে। আমরা জানতেই পারছি যে কতটা সাকসেসফুল হয়েছে এই বিষয়। সেটাই মাথায় রেখে 2005 সালে পশ্চিমবঙ্গেও এই জীবনশৈলী নামে একটি বিষয় চালু করা হয়, যেটি সেক্স এডুকেশনের নামান্তর। কিন্তু আমরা দেখি অচিরে এই জীবনশৈলী মুখ থুবড়ে পড়ে যায় এবং পাঠ্যক্রম থেকে সে বিদায় নেয়। কিন্তু এর পিছনে কয়েকটি কারণ বিদ্যমান। কারণ সেই সময় আমাদের পরিকাঠামো সেরকম প্রস্তুত ছিল না, এবং আমাদের বিশেষ করে শিক্ষক এবং শিক্ষার্থীদের মানসিকতাও প্রস্তুত ছিল না। কিন্তু একটা বিষয় দেখার কথা, 19 বছর কেটে গেছে, কিন্তু আজ 2024 সাল, কিন্তু আজকে আমরা আবারও এই এক বিষয় দাঁড়িয়ে এখানে বিতর্ক সভায় উপস্থিত হয়েছি। আচ্ছা, এটা কি বলে দিচ্ছি না যে এই সেক্স এডুকেশনের কতটা গুরুত্ব আছে? আচ্ছা, এই পরেও যদি কারো সন্দেহ থেকে থাকে, তাহলে আমি একটা প্রশ্ন রেখে আমি আমার বক্তব্য শেষ করব। আচ্ছা, ভাবুন তো, কো এডুকেশন স্কুলে একটি নবম শ্রেণীর ক্লাস চলছে। সেই সময় একটি মেয়ের প্রাইভেট পার্ট থেকে ব্লিডিং শুরু হয়েছে, এবং আমরা প্রথম দৃশ্য যেটা দেখবো, তার পাশে বসে থাকা একটি ছেলে বন্ধু তার এই অবস্থা দেখে আনন্দিত হয় এবং পাশে আরো ছেলে বন্ধুকে উস্কে দেয় এবং তারা মজা উপভোগ করে। সেই মেয়েটি যন্ত্রণায় কষ্টে কুঁকড়ে যায় এবং তার শিক্ষককেও সে কথা বলতে পারে না। কিন্তু পরের দৃশ্যে আমরা দেখতে পারি যে সেই মেয়েটি ওরকম অবস্থায় এবং তার পাশের ছেলে তার এই অবস্থা দেখে সহমর্মী হয়ে ওঠে, এবং তৎক্ষণাৎ সে তার আরো ছেলে বন্ধুকে এই বিষয়ে অবগত করে, এবং সেই ছেলেগুলির মধ্যে একটি ছেলে সাহস করে তার শিক্ষককে সেই মেয়েটির কথা বলে, এবং সেই শিক্ষকও যা উচিত করা সেই সময় সেই সব গ্রহণ করে। আচ্ছা, এবার আপনারাই বলুন তো, এই দুটো দৃশ্যের মধ্যে কোন দৃশ্যটি আপনারা সব থেকে বেশি শ্রেয় মনে করেন? কোন দৃশ্যটি আপনাদের কাছে সব থেকে বেশি অভিপ্রেত বলে মনে হয়? এই প্রশ্নের মধ্যেই কিন্তু আসল উত্তর লুকিয়ে আছে। আচ্ছা, আমি আমার এই বিতর্কের বিষয়ের বাইরে আমি আরো একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে, সাম্প্রতিক এই যে আর্যিকরে নারকীয় যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র প্রতিবাদ জানাই। আমি সকল মেয়েদের হয়ে তীব্র প্রতিবাদ জানাই, এবং আমি চাই তিলোত্তমার সুবিচার হোক। নমস্কার, ধন্যবাদ। একবিংশ শতাব্দীর বুকে দাঁড়িয়েও সেক্স শব্দটা অনেকের কাছেই আদর্শমণ্ডিত। আধুনিকতার তালে তাল মিলিয়ে কয়েকটি ইংরেজি মিডিয়াম স্কুলে সেক্স এডুকেশন শুরু হলেও বাংলা মিডিয়াম স্কুলগুলি কিন্তু এখনও দ্বিধাগ্রস্ত। আমি ঠিক সেই রকম একটি বাংলা মিডিয়াম স্কুল, শ্রীরামপুর উচ্চ বালিকা বিদ্যালয় দ্বাদশ শ্রেণীর ছাত্রী সোমাশ্রী রায়। আজ আমি সেক্স এডুকেশন ইজ এসেনশিয়াল অ্যাট স্কুল লেভেল টিচিং এর কয়েকটি সীমাবদ্ধতা তুলে ধরার মাধ্যমে এই বিষয়টির বিপক্ষে মত পোষণ করতে চাই। প্রথমত, 2005 সালে জীবনশৈলী নামক পাঠ্যপুস্তকের মাধ্যমে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ আমাদের স্কুলে সেক্স এডুকেশনকে প্রাথমিকভাবে শুরু করতে চেয়েছিলেন, কিন্তু সেখানে যেমন ছিল কিছু পদ্ধতিগত ভুল, সেরকম পরিকাঠামোগত গড়। সেক্স এডুকেশন একটি খুবই সংবেদনশীল বিষয়। সেটা পড়ানোর জন্য প্রয়োজন দক্ষ উপযুক্ত শিক্ষক শিক্ষিকা। কারণ কৈশোর কাল থেকে আমাদের মনের মধ্যে সকল বিষয় জানার ইচ্ছে প্রবল থেকে প্রবলতম হয়ে ওঠে। সেই সময় যদি এইরকম একটি সেন্সিটিভ বিষয় কিছু মাত্র ভুল ধারণা প্রবেশ করে বা এই বিষয়ে বয়সতিরিক্ত জ্ঞান প্রবেশ করে, তা কিন্তু আমাদের সাথে সাথে সমাজ পতনেরও অন্যতম কারণ হতে পারে। একটি স্কুলে বিভিন্ন পরিবেশ থেকে ছাত্রছাত্রীরা আসে, তাদের ম্যাচুরিটি লেভেল, কোনো বিষয়কে গ্রহণ করার ক্ষমতা সবকিছু বিভিন্ন। সুতরাং প্রয়োজন 1:1 ইন্টারাকশন, যেটা স্কুলে কখনোই সম্ভব নয়। তাই এই মুহূর্তে
নয়। এছাড়াও একটা উদাহরণ দিতে পারি যে একটি বাচ্চা মেয়েকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভুট্টাজের ব্যাটটাজের পার্থক্য বোঝানো হয়েছিল। তারপর থেকে মেয়েটি ডাক্তারকে চিকিৎসা করার সময় স্পর্শ করতে দিত না, অর্থাৎ সে নিজের মানে অজান্তে নিজেকে ভয় আস্তাপুরে প্রবেশ করে নিয়ে গেছিল, যেটা আমাদের কাছে কখনোই কাম্য নয়। এছাড়া এই শিক্ষা এলে বয়সন্ধিকালে যেহেতু প্রত্যেকটা মানুষের ইকিউ বা ইমোশনাল কোশ্চেন অনেক হাই থাকে, সে তার জন্য পরীক্ষা নিরীক্ষা করার উৎসুক্য বাড়তে পারে। এছাড়া পর্নোগ্রাফির দিকে ঝোঁক চলে যেতে পারে। তাছাড়া হতে পারে যেটা সব থেকে চরমতম দোষ, সেটা হচ্ছে হিউম্যান অ্যানিম্যাল সেক্স, যা কখনোই কাম্য নয়। এছাড়া রয়েছে ল্যাঙ্গুয়েজ ভালগারনেস, যেটা আমাদের শালীনতা অশালীনতার মাঝখানে যে সীমারেখা সেটাকে মলিন করে দিতে পারে। সুতরাং আচ্ছা, শিক্ষা এলেই কি সব অপরাধ বুঝে যাবে? তাহলে তো কম্পিউটার সায়েন্স সব স্কুলে পড়ানো হয়, তাহলে তো হ্যাকিং হতোই না। তাই ধর্ষণের মতো জঘন্য ঘটনাও যে শিক্ষা এলেই কমে যাবে সেটা আমরা কখনোই জোর দিয়ে বলতে পারি না। তাই জ্ঞানের আলো আসুক, কিন্তু সেই আলো যাতে এমন না হয় সেই আলোয় আমাদের চোখ ধাঁধিয়ে যায়। শিক্ষা তো যাতে মেরুদণ্ড, সেই মেরুদণ্ডে যাতে কোনো রকম চির না পড়ে সেটা দেখার দায়িত্ব আমাদেরই। সুতরাং এই মুহূর্তে স্কুলে আমার বক্তব্য সময়ের সাথে সাথে আসুক, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সেক্স এডুকেশনকে স্কুলে চালু করার কোনো প্রয়োজনীয়তা এই মুহূর্তে অন্তত প্রয়োজন নয়। আর সবশেষে আমি বেতারবাণী সংস্থা এবং আইএমএ ভবনকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই এইরকম সময় দাঁড়িয়ে আমাদের এই বিষয়টি নিয়ে কথা বলতে দেওয়ার জন্য। ধন্যবাদ। এবারে রমেশচন্দ্র গার্লস হাই স্কুল, বিষয় ফর বেটার লার্নিং, প্রাইভেট টিউশন এসেনশিয়াল অ্যালং উইথ ক্লাসরুম টিচিং। পক্ষে বলবে অর্পি খরা এবং বিপক্ষে বলবে শুভশ্রী দত্ত। নমস্কার, আমি এই আইএমএ ভবনের সবাইকে আমার প্রণাম জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমার বক্তব্যের বিষয় হলো আমাদের স্কুলের পড়াশোনার সাথে সাথে আমাদের প্রাইভেট টিউশন অত্যন্ত আবশ্যক। আমার এই কথাটি মনে হওয়ার কারণ হলো আমাদের স্কুল জীবনে যেটা সবসময়তেই হতে দেখি যে আমাদের স্কুল জীবনের সময়টা মানে অত্যন্তই দীর্ঘ। অর্থাৎ আমরা স্কুলে আসছি হয়তো 11টা নাগাদ এবং বাড়ি যেতে যেতে 4:30 বেজে যায়। এই সময়টাতে আমাদের এক অবসাদ আসতে পারে, কারণ প্রথম পিরিয়ড থেকে আমাদের পড়াশোনা শুরু হয় এবং সেই পড়াশোনা শুরু হওয়ার সাথে সাথে এবং পরপর আমাদের ক্লাসের পর ক্লাস হতেই থাকে এবং এতগুলো সাবজেক্ট পরপর পড়ায় আমাদের মাথাটাও তো অত্যন্ত ছোট। আমাদের অল্প বয়সে এইটুকুনি মাথাতে এতগুলো জিনিস একসাথে ধরে রাখা সম্ভব নয়। এর ফলে টিচাররা যেগুলো আমাদের বোঝাচ্ছে তার হয়তো কিছু কিছু অংশ আমাদের মাথা থেকে বেরিয়েও যায়। সেই মাথা থেকে বেরিয়ে যাওয়া জিনিসগুলোকে আমরা যদি বাড়িতে একটি প্রাইভেট টিউটার রাখি এবং সেই প্রাইভেট টিউটারের কাছে যদি সেগুলো জেনে নিই, সেগুলো আমাদের কাছে আমি মনে করি এটা আমার জন্য অত্যন্ত হেল্পফুল হবে। এবং আমারও প্রাইভেট টিউটার আছে এবং প্রাইভেট টিউটার আমাদের এখন বর্তমান সময় প্রত্যেকেরই জরুরি বলে আমি মনে করছি। কারণ আমাদের স্কুলেতে প্রত্যেকটা মেধা স্তরের ছাত্রছাত্রী থাকে। যেমন একজন ছাত্রী
নমস্কার, আমি শুভশ্রী দত্ত। এখানে উপস্থিত সকল বিচারমণ্ডলী এবং আইনি ভবনের সকল সদস্যদের আমি আমার প্রণাম জানিয়ে আমার বক্তব্য শুরু করতে চাই। আমাদের আজকে মূল বিষয়টি হচ্ছে ফর বেটার লার্নিং প্রাইভেট টিউশন ইজ এসেন্সিয়াল অ্যালং উইথ দ্য ক্লাসরুম টিচিং। এবং আমি এখানে এই বক্তব্য পেশ করতে চাই যে কোনো কিছুই আবশ্যক নয়, অর্থাৎ প্রাইভেট টিচার যদি কেউ নিতে চায় সে নিতে পারে, কিন্তু সেক্ষেত্রে আবশ্যক হলে তবে প্রাইভেট টিচার যে থাকাটা অত্যন্ত জরুরি, না হলে যে পড়াশোনা শেখা যায় না, ভালোভাবে এগোনো যায় না, সেই মতামতের আমি বিপক্ষে। এবং আমি আমার সাপেক্ষে কিছু যুক্তি দিতে চাই। যেমন প্রাইভেট টিউটার আমাদেরকে পড়াচ্ছে এবং প্রাইভেট টিউটারের এখন একাধিক প্রাইভেট টিউটার রাখার একটা চল চলে এসেছে, এবং সেক্ষেত্রে একাধিক প্রাইভেট টিউটারের কাছে পড়তে যেতে গিয়ে আমরা ক্লান্ত হয়ে পড়ছি, ফলে স্কুলে গিয়ে আমরা স্কুলের টিচারের পড়া ভালো করে পড়তে পারছি না। আবার এমনও হচ্ছে যে আমরা হয়তো ক্লাসরুমে বসে আছি কিন্তু অন্য বাড়ির টিচারের পড়া করছি, ক্লাস টিচারের পড়া শুনছি না বা করছি না। আবার এমনও দেখা যাচ্ছে যে ক্লাসের পড়া না শুনেই আমরা ভাবছি যে প্রাইভেট টিউটারের কাছে হয়ে যাবে, এই ভেবে আমরা হয়তো ক্লাস টিচারের পড়া করছি না, এবং আমরা এই মত পোষণ করছি যে ক্লাস টিচার ভালো করে পড়াচ্ছে না, এবং এই ভেবে আমরা এই মতামত প্রচার করছি যে প্রাইভেট টিউটার ছাড়া পড়াশোনা শেখা সম্ভব নয়। কিন্তু আমাদের স্কুলেই আমি দেখেছি যে আমাদের অনেক সহপাঠী আছে যাদের কোনো প্রাইভেট টিউটার নেই, কিন্তু তারা অত্যন্ত ভালো পরীক্ষায় ফল করে এবং তাদের কোনো রকম সমস্যা হয় না। আর যদি কোনো রকম সমস্যা হয় তারা পড়ার পরের দিন, অর্থাৎ যেদিন সমস্যা হচ্ছে বাড়িতে গিয়ে, সেদিন তার পরের দিন স্কুলে এসে ম্যামেদের জিজ্ঞাসা করে নেয়, এবং এইভাবে তারা নিজেদের সমস্যার সমাধান করছে। এবং আরও একটা বিষয় বলা জরুরি যে প্রাইভেট টিউটার না থাকলে যে জীবন এগোনো যাবে না এমনটাও নয়, কারণ আমরা দেখেছি যে বিদ্যাসাগর মহাশয় বা রবীন্দ্রনাথ ঠাকুরের কথা আসছে, আবার এটাও আসছে যে সুভাষচন্দ্র বসুর কথা। তারা কিন্তু স্কুলের পড়া এবং বাড়ির টিউশনের পড়া, বাড়িতে পড়া এবং স্কুলের পড়ার উপর বেস করেই ভালোভাবে জীবনে এগিয়েছেন, এবং স্কুলের আগেকার যুগ থেকেই চলে আসছে যে স্কুলে পড়ানো হতো এবং স্কুলের শিক্ষা গ্রহণ করার মাধ্যমেই তারা এগিয়েছেন। এবং প্রাইভেট টিউটারের চল কিন্তু আগের যুগে ছিল না, কারণ আগে আরও পরিবারে অনেকজন ছেলেমেয়েগুলো থাকতো, তাই জন্য প্রত্যেকেই আলাদা টিচার রাখা সম্ভব ছিল না। তারা কি জীবনে এগোয়নি, তাদের কি কোনো সমস্যায় সম্মুখীন হতে হয়নি, কিন্তু তারা বাড়িতে ভালো করে পড়ে রসাস্বাদন করে ভালোভাবে পড়ে জীবনে এগিয়েছে। ফলে প্রাইভেট টিউশন যে এসেন্সিয়াল এমনটা নয়, নিলেও চলবে আবার না নিলেও চলবে। তাই এই বলে আমি বক্তব্য শেষ করছি যে কোনো কিছুই আবশ্যক নয়, অর্থাৎ প্রাইভেট টিউটার যেমন রাখলেও চলে না রাখলেও চলে, এবং প্রাইভেট টিউটারের উপর বেস করে কখনোই পড়াশোনা নির্ধারিত হয় না। পড়াশোনা নির্ধারিত হয় কে কতটা বুঝছে, কার কতটা আগ্রহ তার উপর। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। রমেশ গার্লসের দুজন ছাত্রী, তারা প্রাইভেট টিউশনই যে বেটার লার্নিংয়ের জন্য এসেনশিয়াল, এটা নিয়ে বলে গেল। এই একই টপিকে এখন বলতে আসবে মলিনা লাহিড়ী বয়েজ একাডেমি, অমিয় দত্ত এবং সুমন লাহা। তোমরা তোমাদের বক্তব্য রাখো। অমিয় দত্ত বিপক্ষে বলছে, আবার একটু পক্ষে বলছে সুমন লাহা। নমস্কার, আমার সকল বিচারক মণ্ডলী ও দর্শকবৃন্দ সবাইকে আমার প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে চলেছি। তো আমি এইখানে প্রাইভেট শিক্ষার পক্ষে বলতে চাই, কারণ এইখানে আমাদের যদি সরকারি শিক্ষার ক্ষেত্রে বলা যায়, সরকারি শিক্ষার আমাদের বর্তমান আগে সরকারি শিক্ষার পরিস্থিতিটা দেখতে হবে। তো সেই সরকারি শিক্ষার পরিস্থিতিকে আমরা বা ব্যবস্থাটা বা সেইটাকে আমরা যদি একটু ভালোভাবে দেখতে চাই, তো আমরা দেখতে পাবো আমাদের সরকারি শিক্ষাটা একটা খুব সুন্দর রূপলি পর্দার মতো, রূপলি পর্দা দিয়ে মোড়ানো, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনি যদি ওই পর্দাটা একটু সরান, তো সেই জায়গায় আপনি বিভিন্ন দৃষ্টান্ত দেখতে পাবেন। সেইখানে আপনি দেখতে পাবেন সেই রূপলি পর্দাটা যখন সরাবেন, সেইখানে স্কুলে আছে, বিদ্যালয়ে আছে, সেইখানেতে আমাদের লাইট, ফ্যান, যা পড়ার যাবতীয় সামগ্রী, প্র্যাকটিক্যালের যাবতীয় সামগ্রী সব কিছু আছে। কিন্তু যেটা নেই সেটা হচ্ছে যে শিক্ষক। আজ বিভিন্ন স্কুলে পর্যাপ্ত শিক্ষক নেই, আজ বিভিন্ন স্কুলে আমাদের মানে সেই শিক্ষক না থাকা বা শিক্ষক থাকলেও তা পড়ানোর মানসিকতা না থাকার কারণে আমাদের সেই শিক্ষা ব্যবস্থা চলছে না। আজ বিভিন্ন এতে আমরা যদি দেখতে যাই, তাহলে সেখানে দেখতে পারো আমাদের সিলেবাসই শেষ হয় না, বিভিন্ন স্কুলে সিলেবাসই শেষ হয় না। তো আমরা যদি সেই সিলেবাসটাই যদি না শেষ হয়, তো সেই মানে আমরা পরীক্ষাটা দেবো কী করে? তো এই ক্ষেত্রে তো আমাকে অবশ্যই প্রাইভেট শিক্ষার হাতে, তো মানে প্রাইভেট শিক্ষকের কাছে আমাকে যেতেই হবে। তো সেইখানে আমাকে অবশ্যই যেতে হবে। এছাড়াও আমি যদি একটু শিক্ষার গণ্ডি থেকে বেরোই, আমি যদি সরকারি শিক্ষার এতে যাই, সরকারি শিক্ষার এতে আমাকে তো মানে উচ্চশিক্ষা
গেলে দেখতে হবে কোনো বড় বিশ্ববিদ্যালয়, বা যদি ডাক্তারি পড়তে যাই, ইঞ্জিনিয়ারিং পড়তে যাই, ডাক্তারি পড়তে গেলে আমাকে সেই জায়গায় সর্বভারতীয় পরীক্ষায় নিট দিতে হবে। তো সেইখানে দিতে গিয়ে আমি যদি নিটে প্রিপারেশন করছি, সব কিছু দিচ্ছি, করার পর আমি যখন নিট পরীক্ষাটা দেবো, দেওয়ার পর আমি তখন দেখতে পাবো যে কেউ ঘুষ দিয়ে, কেউ কোটায় পেয়ে, ঠিক আছে, সে নিটে চান্স পেয়ে যাচ্ছে। এইভাবে ডাক্তার গঠিত হচ্ছে। আমরা তো দেখতেই পাচ্ছি, হামেশাই দেখতে পাচ্ছি এই যে আমরা বিভিন্ন সরকারি বিদ্যালয়ে যাচ্ছি, বিভিন্ন ছাত্রীরা কি সেফ? সেই এতে তারা কি সেফ সবসময়? আমরা সেই ঘটনার দৃষ্টান্ত শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। তো এক্ষেত্রে আমাকে প্রাইভেট শিক্ষকের কাছে যেতেই হচ্ছে। আজ আমাদের বিভিন্ন জায়গায় আমরা যদি দেখতে পাই যে সেই বিদ্যালয়ের পরিস্থিতির অবস্থা অতীব খারাপ, যেখানে স্কুল থেকে মাদক দ্রব্যের বিভিন্ন ধরনের দৃষ্টান্ত দেখতে পাওয়া যায়। আপনি যদি খোঁজ করতে যান সেইখানে কোথা থেকে আসছে এত জিনিস, এইখানে আপনি কমপ্লেন করতে যাবেন, আপনি শুনতে পাবেন এটা প্রশাসনেরই কাজ, প্রশাসনের থেকেই আছে, যথেষ্ট প্রমাণ সাপেক্ষ এতেও, ঠিক আছে। যারাই রক্ষক করছে তারাই রক্ষক করছে। আজ আমরা বর্তমান সমাজের দেখতে গেলে আমরা দেখতে পাবো যে বিভিন্ন আমরা আর্যিকর ঘটনা থেকে শুরু করে সবকিছু, সেটাও তো একটি সরকারি প্রতিষ্ঠান, সেটা কি কোনো বেসরকারি প্রতিষ্ঠান? কিন্তু সেইখানে আমরা দেখতে পাচ্ছি আজ বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে তা বিদ্যালয় থেকে শুরু করে আমাদের উচ্চশিক্ষা, তারপর হচ্ছে যে ডাক্তারি পরীক্ষা, ডাক্তারি কলেজ, সব জায়গারই এক অবস্থা। তো আমরা যাবোটা কোথায়? এটা তো সব থেকে বড় প্রশ্ন। আমাদেরকে তো আমাদের যোগ্যতা অনুযায়ী আমাদেরকে তো নির্দিষ্ট জায়গা দিতে হবে। আমাদের তো শিক্ষার সেই পরিকাঠামোটা তৈরি করতে হবে। পরিকাঠামো থাকলেও সেটা ব্যবহৃত হয় না। আর প্রত্যেকটা বিদ্যালয়তে বহু ছাত্রছাত্রী আসে না, তার জন্য 70% অ্যাটেন্ডেন্স থাকে, তাও কার্যকর করা হয় না। তাহলে এখানে যদি 5জন স্টুডেন্ট থাকে, তাদেরকে নিয়ে কি ক্লাস করানো যায় না? তো এই ক্ষেত্রে যদি সিলেবাস না হয়, সব কিছুর কারণে আমাদেরকে অবশ্যই প্রাইভেট শিক্ষাতে যেতেই হবে। এটা আমাদের না যাওয়া ছাড়া আমাদের এইখানে কোনো পদক্ষেপ নেই। তাহলে যদি না যাওয়া হতো, তাহলে আমাদের এখানে প্রত্যেকটা ছাত্রছাত্রী কোনো না কোনো প্রাইভেট টিউশনের কাছে যেতেন না। এই জন্য আমাদের প্রাইভেট শিক্ষা একান্ত প্রয়োজন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি প্রণাম জানাচ্ছি আমার সকল বিচারক।